এক ৯ বছর বয়সী নিষ্পাপ মেয়ে ছেঁড়া পুরনো পোশাকে হাতে পেয়ারার ঝুড়ি নিয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। কিন্তু সেই দিন যখন সে শহরের সবচেয়ে বড় স্বর্ণবিলাস প্রাসাদের দরজায় কড়া নাড়ল, তখন সে জানত না যে সেই দরজার পিছনে তার জীবন চিরতরে বদলে যেতে চলেছে। যেই না সে ভেতরে পা রাখল এবং দেয়ালে ফ্রেমে বাধাই করা অবস্থায় তার মায়ের ছবি দেখতে পেল, সব কিছু পাল্টে গেল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ তো আমার মায়ের ছবি, কিন্তু এই ছবি এখানে কেন? তারপর সেই স্বর্ণবিলাসের কোটিপতি মালিক যা বললেন, সবার চোখ জলে ভরে গেল। বন্ধুরা, এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রচণ্ড গরম তার শিখরে ছিল, আর কলকাতার ধুলোময় রাস্তায় ৯ বছর বয়সী মিতালি ছোট্ট কাঁধে একটি ভারী প্লাস্টিকের ব্যাগ নিয়ে ধীরে ধীরে হাঁটছিল। ব্যাগটিতে তাজা মিষ্টি পেয়ারা ভর্তি ছিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার কারণে তার পা ব্যথা করছিল এবং পেট সকাল থেকে খালি ছিল, কিন্তু তার মুখে কোনো কষ্টের ছাপ ছিল না। তার প্রতিটি পদক্ষেপে ছিল একটি দৃঢ় সংকল্প। বাড়িতে তার মা স্নিগ্ধা, যিনি যক্ষার মতো গুরুতর রোগে ভুগছিলেন, তার আজই ওষুধ দরকার ছিল। ওষুধ ছিল দামি, আর পেয়ারা বিক্রি করাই ছিল মিতালির একমাত্র উপায়। সে শহরের সবচেয়ে ধনী এলাকা, যেখানে বড় বড় লোকেরা থাকে, সেখানে একটার পর একটা বাড়ির বিশাল দরজায় কড়া নাড়ছিল। বেশিরভাগ লোকই তাকে উপেক্ষা করে যেত বা না বলে দরজা বন্ধ করে দিত। কিন্তু মিতালি হার মানেনি, কারণ মা সবসময় শিখিয়েছিলেন যে বিপদের সময় আশা ছাড়তে নেই। তখনই তার নজর পড়ল এমন একটি প্রাসাদের দিকে, যার দরজা সে আগে কখনো দেখেনি। এটি একটি রাজপ্রাসাদের মতো লাগছিল। সাদা মার্বেলের দেয়াল, উঁচু জানালা এবং চারপাশে বিদেশি লাল গোলাপ ও অন্যান্য গাছপালা লাগানো ছিল। এর নাম ছিল স্বর্ণবিলাস। প্রাসাদটি খুবই জমকালো ছিল, কিন্তু অদ্ভুতভাবে নীরব ও বিষণ্ণও ছিল, যেন সেখানে কেউ থাকেই না। মিতালি সাহস সঞ্চয় করে গেটে লাগানো ছোট বোতামটি টিপল। কয়েক মুহূর্তে নীরবতার পর স্পিকার থেকে এক গভীর ভারী কণ্ঠস্বর এলো। কে? কণ্ঠস্বরে এক অদ্ভুত ক্লান্তি ছিল। মিতালি গলা পরিষ্কার করল এবং বলল, নমস্কার সাহেব, আমার নাম মিতালি, আমি পেয়ারা বিক্রি করছি। আপনি কি কিছু নিতে চাইবেন? খুব তাজা এবং মিষ্টি। বেশ কিছুক্ষণ ধরে ওপাশ থেকে নীরবতা বিরাজ করল। মিতালির মনে হলো এবার সে চলে যাবে। তখনই আবার আওয়াজ এলো, কয়টা? আশায় মিতালির মুখ উজ্জ্বল হয়ে উঠল। 5টা পেয়ারা 50 টাকা সাহেব, বা পুরো ঝুড়ি 180 টাকা। খুব ভালো দাম। একটি দীর্ঘ বিরতির পর কণ্ঠস্বর বলল, ওখানেই অপেক্ষা করো। মিতালি গেটের কাছে দাঁড়িয়ে রইল। হাতের ব্যাগের ওজন এক হাত থেকে অন্য হাতে পরিবর্তন করতে থাকল। তার হাত ব্যথা করছিল এবং গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু এই ভেবে যে আজ মায়ের ওষুধ আসবে, সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এক অনন্তকাল বলে মনে হওয়ার সময়ের পরে সে পায়ের শব্দ শুনতে পেল। গেট জোরে আওয়াজ করে ধীরে ধীরে খুলে গেল। সামনে এক লম্বা দেহের অধিকারী মানুষ দাঁড়িয়েছিলেন। তিনি দামি সাদা পোশাক ও চকচকে জুতো পরেছিলেন। তার ঘড়িটি হয়তো মিতালির পুরো বাড়ির চেয়েও বেশি দামি ছিল। এই মানুষটি ছিলেন দীপঙ্কর চৌধুরী। তার মুখটি সুন্দর ছিল, কিন্তু তার চোখ ছিল ক্লান্ত, যেখানে গভীর দুঃখের মেঘ জমেছিল। দীপঙ্কর নিচে সেই ছোট মেয়েটিকে দেখলেন, যার স্কুল ইউনিফর্ম পুরনো এবং জুতো ছেঁড়া ছিল। এক মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা জ্বলে উঠল, হয়তো বিস্ময়, হয়তো বিভ্রান্তি। ভেতরে এসো, তিনি ধীরে বললেন। মিতালি ইতস্তত করল। মা সবসময় বলেছিলেন যে অপরিচিতদের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়, কিন্তু এই লোকটিকে বিপজ্জনক মনে হচ্ছিল না। তাকে শুধু খুব খুব দুঃখিত লাগছিল। কোনো ব্যাপার না, মিতালির মুখে উদ্বেগ দেখে দীপঙ্কর বললেন, আমি তোমার সব পেয়ারা কিনে নেব। যদি তুমি ভয় পাও, তবে এখানেই দরজায় দাঁড়িয়ে থাকো। সব? মিতালির চোখ বড় হয়ে গেল। তার কাছে 20টা পেয়ারা ছিল। এ তো তার 3 দিনে উপার্জনের টাকার চেয়েও বেশি। হ্যাঁ, সব। দীপঙ্কর তার মানি ব্যাগ বের করলেন। তারপর থেমে তাকে মনোযোগ সহকারে দেখলেন। তুমি শেষ কবে খাবার খেয়েছ? জবাবে মিতালির পেট থেকে জোরে আওয়াজ এলো। লজ্জায় তার গাল লাল হয়ে গেল এবং সে চোখ নামিয়ে নিল। দীপঙ্করের ক্লান্ত মুখে কিছুটা নরমতা এলো। ভেতরে এসো, আগে তোমাকে কিছু খেতে দিই, তারপর তোমার পেয়ারার টাকা দেব। মিতালি ক্ষুধার্ত ছিল এবং তার কথাই সে সততা অনুভব করল। সে ধীরে ধীরে মাথা নাড়ল এবং সেই জমকালো কিন্তু বিষণ্ণ প্রাসাদের ভিতরে পা রাখল। দীপঙ্কর চৌধুরীর কথা মতো মিতালি স্বর্ণবিলাসের প্রধান হলে প্রবেশ করল। বাইরের জাঁকজমক ভেতরেও বজায় ছিল। ছাদ থেকে ঝোলানো বিশাল স্ফটিকের ঝাড়বাতি থেকে হলের মেঝেতে পাতা দামি সাদা মার্বেল টাইলসের ওপর আলোর খেলা হচ্ছিল। প্রাসাদটি ছিল চমৎকার, কিন্তু তাতে ছেয়ে ছিল এক অস্বস্তিকর গভীর বিষণ্ণতা।
মিতালির মনে হলো যেন এই বাড়িতে কেবল সৌন্দর্য আছে, জীবন নেই। এটি তার ছোট কিন্তু হাসি আর মায়ের ভালোবাসায় ভরা বাড়ির থেকে সম্পূর্ণ বিপরীত ছিল। দীপঙ্কর মিতালিকে বসতে ইশারা করলেন এবং নিজে রান্নাঘরের দিকে গেলেন। তুমি এখানেই অপেক্ষা করো মা, আমি তোমার জন্য কিছু ভালো বানিয়ে আনছি, তোমাকে খুব ক্লান্ত লাগছে। তিনি বলতে গিয়ে নিজের চোখে লুকিয়ে থাকা বিষণ্ণতাকে হাসিতে ঢাকতে চেষ্টা করলেন। মিতালি একা বসে চোখ দিয়ে পুরো প্রাসাদটি মেপে দেখছিল। তার মনোযোগ দরজার উচ্চতা এবং দেয়ালে ঝোলানো দামি পেইন্টিংগুলোর দিকে ছিল। তখনই তার নজর পড়ল একটি বিশাল মার্বেল সিঁড়ির পাশে রাখা একটি ছোট খোদাই করা কাঠের টেবিলের দিকে। সেই টেবিলের ওপর একটি চমৎকার সোনার ফ্রেমে বাধাই করা একটি ছবি রাখা ছিল। যেই না মিতালির চোখ সেই ছবির সাথে মিলল, তার ছোট্ট হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধরফর করতে ভুলে গেল। তার পুরো শরীরে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। সে সোফা থেকে নেমে সেই টেবিলের দিকে দৌড়াল। ছবিতে একজন সুন্দরী যুবতী মহিলা ছিলেন, যিনি একটি সাধারণ সুতির হলুদ শাড়ি পরেছিলেন এবং তার মুখে ছিল এমন একটি সরল হাসি যা মিতালি হাজারবার দেখেছে। সে ছিল তার নিজের মা স্নিগ্ধার ছবি। এটি ছিল তার মায়ের অনেক বছর আগের ছবি, যখন তার চোখে রোগের ক্লান্তি নয় বরং ভালোবাসার ঝলক ছিল। মিতালি ছবিটি তার কাঁপানো হাতে তুলে নিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটা এখানে কেন? শুধু এই প্রশ্নটিই তার মস্তিষ্কে ঝড়ের মতো ঘুরছিল। তখনই দীপঙ্কর চৌধুরী হাতে একটি ট্রে নিয়ে ফিরে এলেন, যেটিতে একটি প্লেটে গরম সিঙ্গাড়া এবং একটি গ্লাসে তাজা লেবুর শরবত রাখা ছিল। মিতালিকে ক্লাদ্যে এবং ছবিটিকে বুকে জড়িয়ে ধরে থাকতে দেখে দীপঙ্কর সাথে সাথে ট্রেটি মেঝেতে রেখে দিলেন। মিতালি, কি হয়েছে? আমার মেয়ে, তুমি ঠিক আছো তো? তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। মিতালি ফটোফ্রেমটিকে শক্ত করে ধরল এবং কোনো ভয় ছাড়াই সেই ধনী মানুষটির দিকে তাকালো। তার কণ্ঠে সেই সারল্য ছিল না, তাতে ছিল একটি দৃঢ় চ্যালেঞ্জ ভরা প্রশ্ন। এই ছবি? সে কাঁপানো ঠোঁটে বলল, ফ্রেমের দিকে ইশারা করে। এই ছবি আমার মায়ের। আমার মায়ের ছবি আপনার বাড়িতে কেন? দীপঙ্কর চৌধুরী হতভাগ হয়ে গেলেন। তার হাত শিথিল হয়ে গেল এবং তার মুখ এক মুহূর্তে সাদা হয়ে গেল। বহু বছরের দুঃখ এক মুহূর্তে ভেঙে যেতে দেখা গেল। তার নজর মিতালির মুখের দিকে গেল, তারপর সেই ছবির দিকে গেল এবং আবার একবার মিতালির মুখে। সেই একই চোখ, সেই একই নিষ্পাপতা। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তোতলামো করা প্রায় ফিসফিসানির মতো স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার নাম কি মা? মিতালির জবাব তার হৃৎপিণ্ডে বহু বছর ধরে লুকিয়ে থাকা ব্যথাকে বাইরে নিয়ে এলো। আমার নাম মিতালি আর আমি স্নিগ্ধার মেয়ে। এই কথা বলে মিতালির গালে অশ্রুধারা আরও তীব্র হয়ে উঠল। মিতালির সরাসরি প্রশ্ন দীপঙ্কর চৌধুরীর ভেতরে চাপা থাকা 10 বছরের কষ্ট এবং অপরাধ বোধকে এক ধাক্কায় বাইরে বের করে আনল। তার চোখ এখন অশ্রুতে ভরে গিয়েছিল, কিন্তু তিনি নীরব ছিলেন। এক এমন নীরবতা যার মধ্যে বহু বছরের না বলা গল্প লুকিয়েছিল। মিতালি, যার এখন আর ক্ষুধা বা ক্লান্তি অনুভব হচ্ছিল না, ফটো ফ্রেমটি শক্ত করে ধরে রেখেছিল। সে দেখল যে সেই ধনী মানুষটি, যাকে দেখে হয়তো সবাই ভয় পায়, তার সামনে দুর্বল হয়ে পড়ছেন। আমার মা বলেন যে তার কাছে এমন একটি জিনিস ছিল যা কোনো ধনী মানুষের জন্য খুব মূল্যবান ছিল এবং তিনি সেটি হারিয়ে ফেলেছেন। সেটা কি আপনি? মিতালি তার সারল্য এবং বুদ্ধিমত্তা দিয়ে ভাঙা সম্পর্কের সবচেয়ে গভীর ক্ষতটিতে আঙুল রাখল। দীপঙ্কর তার চোখের জল মুছলেন এবং সেই সোফায় বসে পড়লেন। তিনি মিতালিকেও আস্তে করে তার পাশে বসার ইশারা করলেন। না মা, তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তোমার মা সবচেয়ে মূল্যবান যে জিনিসটি হারিয়েছিলেন তা আমি ছিলাম না। তা ছিল আমার বিশ্বাস। আর আমি সবচেয়ে মূল্যবান যে জিনিসটি হারালাম তা ছিল তার ভালোবাসা। দীপঙ্কর চোখ বন্ধ করে নিলেন এবং প্রাসাদের জমকালো কিন্তু ঠান্ডা পরিবেশে অতীতের উষ্ণতা ভরতে লাগল। 10 বছর আগে তোমার মা স্নিগ্ধা আমার জীবন ছিল। সেই প্রাসাদের রানী হতে চলেছিল। সে শুধু আমার সেক্রেটারি ছিল না, সে ছিল আমার পৃথিবী। আমি তাকে পৃথিবীর সব সুখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমার পরিবার, আমার বাবা এই সম্পর্ক মেনে নেননি। তাদের বক্তব্য ছিল যে একটি গরিব পরিবারের মেয়ে শুধু টাকার জন্য আমাকে বিয়ে করছে, সে সম্পত্তির লোভী। দীপঙ্করের কণ্ঠস্বর ক্ষীণ এবং বেদনা ভরা হয়ে উঠল। তারপর এক ভয়ঙ্কর রাত এলো। আমার বাবা একটি বড় পান্না গায়েব হওয়ার মিথ্যে অভিযোগ স্নিগ্ধার ওপর চাপিয়ে দিলেন। আমার মনে আছে, স্নিগ্ধা আমার দিকে তাকিয়ে আমাকে বলেছিল, দীপঙ্কর, আমি নির্দোষ, আমার তোমার কোনো সম্পত্তি চাই না, শুধু তোমার বিশ্বাস চাই। তুমি বলো, তুমি কি আমাকে বিশ্বাস করো? মিতালি নিঃশ্বাস আটকে সেই দুঃখজনক মুহূর্তটি অনুভব করছিল।
আর আমি ভীতু হয়ে গেলাম। দীপঙ্কর নিজের 2 হাত চুলে ঢুকিয়ে দিলেন, যেন আজও সেই ভুল অনুভব করছেন। আমি সেই সময় আমার পরিবার এবং সম্পত্তির চাপে ছিলাম। আমি তাকে বললাম, স্নিগ্ধা, আমার মনে হয় আমি তোমাকে এখন এই বাড়িতে রাখতে পারবো না। যতক্ষণ না এই বিষয়টি পরিষ্কার হয়, তুমি চলে যাও। যেই দীপঙ্কর তুমি চলে যাও বললেন, মিতালির মনে হলো যেন তার হৃদয়ে একটা তীর বিঁধে গেল। স্নিগ্ধা সেই রাতে কাঁদতে কাঁদতে এই প্রাসাদ থেকে বাইরে চলে গেল। সে শুধু সেই ঘর থেকে যায়নি যেখানে সে আমার সাথে তার স্বপ্নের পৃথিবী গড়েছিল, বরং সে আমার মন থেকে, আমার জীবন থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে আমাকে চিরতরে ছেড়ে চলে গেল, এটা জেনে যে আমি তার উপর লাগানো অভিযোগে বিশ্বাস করেছি। আর এই ছবি, দীপঙ্কর ছবির দিকে তাকালেন। এটা আমি লুকিয়ে তুলেছিলাম এবং 10 বছর ধরে এখানে রাখি। প্রতিদিন এটি দেখি, এই মনে করার জন্য যে আমি আমার অবিশ্বাস দিয়ে কি হারিয়েছি। আমি তাকে খুঁজেছি, বছরের পর বছর খুঁজেছি, কিন্তু সে এমনভাবে গায়েব হলো যেন সে কখনো ছিলই না। দীপঙ্কর চোখ খুললেন, যা এখন লাল ছিল। তিনি মিতালির ছোট হাতের ওপর তার বড় ক্লান্ত হাত রাখলেন। তুমি তার মেয়ে, আমার মেয়ে। দীপঙ্করের কণ্ঠে ছিল একজন পিতার কষ্ট এবং বহু বছরের একাকিত্ব। তিনি সেই ছোট্ট মেয়েটিকে নিজের বাহুতে জড়িয়ে ধরলেন এবং জোরে কাঁদতে শুরু করলেন। মিতালিও কেঁদে উঠল, কিন্তু তার অশ্রু এখন শুধু দুঃখের ছিল না, তাতে ছিল এক অসম্ভব সত্যকে খুঁজে পাওয়ার আনন্দ। দীপঙ্কর চৌধুরী এবং মিতালি সেই বড় সোফায় ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন। দীপঙ্কর কাঁদতে কাঁদতে বললেন যে কিভাবে তিনি তার ভুল করার পর প্রতিটি মন্দির, প্রতিটি শহরে স্নিগ্ধাকে খুঁজেছেন, প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, কিন্তু শুধু নীরবতা আর আফসোস পেয়েছেন। তিনি জানালেন যে কিভাবে তার কোটি টাকার সাম্রাজ্য তাকে সুখ দিতে পারেনি, কারণ তার হৃদয় শুধু একটি শূন্যতা ছিল। যখন দীপঙ্কর তার গল্প শেষ করলেন, তখন মিতালি আস্তে করে তার শার্টের পকেট থেকে কিছু ভাঁজ করা পুরনো নোট বের করল। পেয়ারা বিক্রি করে উপার্জন করা টাকা। সে সেই নোটগুলো দীপঙ্করের দিকে বাড়িয়ে দিল। এগুলো কি মা? দীপঙ্কর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। মিতালি ছলছল চোখে উত্তর দিল, এগুলো আমার মায়ের ওষুধের টাকা। এখন যখন আপনি আমার বাবা, তাহলে কি আপনি আমার মাকে সুস্থ করে দেবেন? তিনি খুব অসুস্থ এবং তার রোজ কাশি হয়। তিনি খুব কষ্টে আছেন। দীপঙ্কর সেই ছোট মেয়েটির চোখে তাকালেন এবং অনুভব করলেন যে সম্পত্তির সবচেয়ে বড় ব্যবহার কি হতে পারে, কারো নিজের মানুষের জীবন বাঁচানো। তিনি তার কাঁপানো হাতে মিতালির কপালে চুমু খেলেন। তোমার মায়ের কিছু হবে না মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি এক্ষুনি তাকে এখানে নিয়ে আসছি। আমার সবচেয়ে ভালো ডাক্তার তার চিকিৎসার জন্য আসবে। দীপঙ্কর সাথে সাথে তার ম্যানেজারকে ফোন করলেন। তাকে সব কথা বুঝিয়ে স্বর্ণবিলাসে স্নিগ্ধার জন্য একটি বিশেষ অংশ প্রস্তুত করার নির্দেশ দিলেন। দীপঙ্কর এবং মিতালি সাথে সাথে একটি দামি কিন্তু সাধারণ গাড়িতে করে সেই ছোট ঘন জনবসতিপূর্ণ এলাকার দিকে রওনা হলেন, যেখানে মিতালি এবং স্নিগ্ধা থাকতেন। মিতালি পুরো রাস্তা জুড়ে তার বাবার হাত শক্ত করে ধরেছিল। যখন তারা বস্তির সেই বাড়ির বাইরে পৌঁছালেন, তখন দীপঙ্করের মন ভেঙে গেল। যে স্নিগ্ধাকে তিনি প্রাসাদে থাকার জন্য জন্ম দিয়েছিলেন, সে একটি ছোট ভাঙা বাড়িতে কষ্টে ভুগছিল। ভেতরে স্নিগ্ধা একটি পুরনো খাটে শুয়েছিলেন, যা একটি পাতলা নোংরা চাদর দিয়ে ঢাকা ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার শ্বাস ছোট ছিল। যেই মিতালি ঘরে প্রবেশ করল, স্নিগ্ধা দুর্বল কণ্ঠে বললেন, মিতালি, তুই কোথায় ছিলি? মা, তুমি কি পেয়ারা বিক্রি করেছ? মিতালি দৌড়ে তার কাছে গেল। তখনই ঘরের দরজায় একটি লম্বা ছায়া পড়ল। স্নিগ্ধা দরজার দিকে তাকালেন এবং দীপঙ্করকে চিনতে পারলেন। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় এলো, তারপর একটি গভীর বিষণ্ণতা ছেয়ে গেল। দীপঙ্কর তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার কণ্ঠস্বর আবেগের বন্যায় ডুবে গেল। স্নিগ্ধা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের জন্য, আমার অবিশ্বাসের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুঁজতেছিলাম। তুমি কেন আমার থেকে দূরে চলে গেলে? আমি তোমার এই অবস্থা করে দিলাম। স্নিগ্ধা আস্তে করে তার কাঁপানো হাত তুললেন। দীপঙ্কর, আপনি এখানে কেন এসেছেন? আমার আপনার সম্পত্তির দরকার ছিল না, না আপনার অনুতাপের। আমার শুধু আপনার বিশ্বাস দরকার ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এবং মিতালির আপনার কাছ থেকে কিছু চাই না। সে আমার মেয়ে। স্নিগ্ধানে রূঢ় জেদি স্বভাব দীপঙ্করকে তাদের পুরনো আত্মবিশ্বাসী দিনের কথা মনে করিয়ে দিল। কিন্তু দীপঙ্কর হার মানার পাত্র ছিলেন না। আমি জানি আমি ভুল করেছি স্নিগ্ধা, কিন্তু এ আমাদের মেয়ে। তুমি একে আমার কাছ থেকে দূরে রাখতে পারো না। এখন আমি সেই দীপঙ্কর নই যে সম্পত্তির কাছে নত হয়েছিল।
এখন আমি সেই বাবা যে তার মেয়ে এবং তার ভালোবাসার জন্য সবার সাথে লড়াই করবে। আমাকে একটা সুযোগ দাও স্নিগ্ধা, নিজের জন্য নয় বরং মিতালির জন্য। মিতালি মাঝখানে এলো এবং তার মায়ের হাত ধরল। মা প্লিজ, বাবা সত্যি বলছেন, উনি ভালো মানুষ, উনি আমাদের স্বর্ণবিলাসে নিয়ে যাচ্ছেন এবং তোমার জন্য সেরা ডাক্তার আসবে, প্লিজ না বলো না। একজন মা তার সন্তানের চোখে আশা এবং আনন্দকে প্রত্যাখ্যান করতে পারলেন না। স্নিগ্ধা একটি গভীর কষ্টের নিঃশ্বাস নিলেন এবং তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি মিতালির মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিলেন এবং নীরবে দীপঙ্করকে তার চিকিৎসার প্রস্তুতি শুরু করার অনুমতি দিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার মেয়ের সুখের জন্য এই লড়াইটি লড়বেন। স্নিগ্ধাকে সাথে সাথে স্বর্ণবিলাসে আনা হলো। দীপঙ্কর তার প্রাসাদকে একটি হাসপাতালের চেয়েও ভালো যত্নকেন্দ্রে পরিণত করলেন। বিশ্বের সেরা ডাক্তাররা স্নিগ্ধার চিকিৎসায় লেগে গেলেন। প্রাসাদের যে অংশটি বহু বছর ধরে নীরব এবং ঠান্ডা পড়েছিল, এখন সেখানে নার্সদের কণ্ঠস্বর, ডাক্তারদের পরামর্শ এবং ওষুধের হালকা সুবাস আসতে লাগল। এই কঠিন দিনগুলিতে মিতালি এমন সব কিছু দেখল যা সে কখনো ভাবেনি। সে দেখল দীপঙ্কর কিভাবে তার মায়ের যত্ন নিচ্ছেন, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ছেন না। দীপঙ্কর এখন শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন স্বামী এবং পিতা ছিলেন যিনি তার সবচেয়ে বড় ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তার ব্যবসার সিদ্ধান্তগুলোকে পিছনে ফেলে দিয়েছিলেন এবং এখন তার মনোযোগ শুধু স্নিগ্ধার সুস্থতার ওপর ছিল। স্নিগ্ধার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করল। প্রায় 1 মাস পর তিনি সেই উইং থেকে বেরিয়ে স্বর্ণবিলাসের প্রধান হলে এলেন। তিনি তখনও দুর্বল ছিলেন, কিন্তু তার মুখ থেকে রোগের ফ্যাকাশে ভাব চলে গিয়েছিল এবং একটি ধীর, শান্ত হাসি ছিল। দীপঙ্কর সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। তিনি প্রাসাদের প্রধান দরজাতেই স্নিগ্ধাকে থামালেন। স্নিগ্ধা, তিনি ধীরে বললেন, কণ্ঠস্বর তখনও চাপা ছিল। আমি জানি তোমার শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি 10 বছর আগে তোমাকে হারিয়েছিলাম কারণ আমি বেকুব এবং ভীতু ছিলাম। আমি তোমাকে আবার হারাতে পারি না। আমি তোমার বিশ্বাস ভেঙেছিলাম, কিন্তু তুমি এই বাড়িতে আমার সম্পত্তির জন্য আসনি। তুমি এখানে তোমার অধিকার নিয়ে এসেছ, তোমার মেয়ের খাতিরে। দীপঙ্কর সেই টেবিলের দিকে ইশারা করলেন যেখান থেকে মিতালি স্নিগ্ধার পুরনো ছবিটি তুলেছিল। পুরনো ছবিটি তখনও সেখানেই ছিল, সোনার ফ্রেমে, কিন্তু তার পাশে দীপঙ্কর আরও একটি ফ্রেম রেখেছিলেন। যখন মিতালি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার মায়ের ছবি আপনার বাড়িতে কেন, সেই প্রশ্নটি আমার জীবন বদলে দিয়েছে। সেই প্রশ্নটি আমাকে মনে করিয়ে দিয়েছে যে সম্পত্তির চেয়ে বেশি মূল্যবান কি। আজ আমি শুধু তোমার কাছেই নয়, বরং আমার মেয়ে মিতালি এবং এই ছবিটির কাছেও ক্ষমা চাইছি। দীপঙ্কর হাঁটু গেড়ে বসে স্নিগ্ধার হাতে একটি ছোট সোনার আংটি তুলে দিলেন, যা খুব সাধারণ ছিল কিন্তু ভালোবাসায় ভরা। স্নিগ্ধা, আমি তোমার জন্য কোনো হিরে আনিনি, কারণ তোমার বিশ্বাসের চেয়ে দামি কোনো হিরে নেই। তুমি কি আমাকে আবার তোমার বিশ্বাস দেবে এবং আমার স্ত্রী হবে? স্নিগ্ধার চোখে জল ছিল, কিন্তু এইবার তা কষ্টের ছিল না। তিনি দীপঙ্করকে তুললেন এবং তার চোখে তাকালেন, যেখানে এখন অবিশ্বাসের কোনো চিহ্ন ছিল না, ছিল শুধু সত্যিকারের গভীর ভালোবাসা। দীপঙ্কর, তিনি আবেগাপ্লুত হয়ে বললেন, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। একজন মা কখনো তার সন্তানের বাবাকে ঘৃণা করতে পারে না। আমি অপেক্ষা করেছিলাম যে তুমি তোমার ভুল বুঝবে। আমাদের মেয়ে মিতালি সেই খুশি ফিরিয়ে এনেছে যা আমরা দুজনেই হারিয়েছিলাম। স্নিগ্ধা আংটিটি গ্রহণ করলেন। তখনই মিতালি তার স্কুল ইউনিফর্মে দৌড়ে এলো এবং দুজনকে জড়িয়ে ধরল। স্বর্ণবিলাস, যা কখনো নীরব এবং ঠান্ডা ছিল, এখন ভালোবাসা, ক্ষমা এবং হাসির প্রতিধ্বনিতে ভরে গেল। পুরনো ছবিটি সেখানেই থাকল, যা তাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা কিভাবে শুরু হয়েছিল, এবং তার পাশে একটি নতুন ছবি রাখা হলো, যেখানে দীপঙ্কর, স্নিগ্ধা এবং মিতালি একসাথে হাসছিলেন। একটি সম্পূর্ণ পরিবার, যা তাদের মেয়ের সারল্য এবং একটি সাধারণ পেয়ারার ঝুড়ির মাধ্যমে ফিরে এসেছিল। তো বন্ধুরা, এই ছিল মিতালি, স্নিগ্ধা এবং দীপঙ্করের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। এমন একটি গল্প যা আমাদের শিখিয়েছে যে সম্পত্তি যতই বড় হোক না কেন, সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস সব সময় তার চেয়ে অনেক বেশি মূল্যবান।